আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ক্লাসটিতে আপনাদের সবাইকে আমি সৈয়দ আল নাহিয়ান জানাতে চাই স্বাগত। আমরা আমাদের আজকের ক্লাসটিতে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িতের দ্বিতীয় খণ্ডের আলোচনা নিয়ে আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছি। আমরা আমাদের আজকের আলোচনায় যে টপিকগুলো কভার করব সেগুলো হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক পোল, ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স, চার্জের কোয়ান্টায়ন অর কোয়ান্টাইজেশন অফ চার্জ, এবং সবশেষে আমরা গাউসের সূত্র গসেস ল দিয়ে আমাদের আজকের আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। তো আমরা প্রথমেই আমাদের তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল নিয়ে কথাবার্তা বলি। বলা হচ্ছে সমপরিমাণ এবং বিপরীতধর্মী দুটি বিন্দু আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে অবস্থান করে যে সংস্থা গঠন করে তাকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য আমরা P = 2Lq এক্সপ্রেশনটা ইউজ করে থাকি, যেখানে L এর দিক হচ্ছে ঋণাত্মক চার্জ থেকে ধনাত্মক চার্জের দিকে। চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাছে ইলাবোরেট করে দেওয়া আছে, এবং তড়িৎ দ্বিমেরুর বিভবের জন্য যে কোনো বিন্দু P তে বিভবের মান রাশিমালা দেওয়া আছে। দ্বিমেরুর অক্ষের উপর যে কোনো বিন্দুতেও রাশিমালা দেওয়া আছে, এবং আমরা জানি তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্যের লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে বিভবের পরিমাণ কিন্তু আসলে প্রকৃতপক্ষে 0 আসে। এবং তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে যে প্রাবল্য আছে সেই প্রাবল্যের রাশিমালাগুলোকে আমরা আলাদা করে দিয়ে রেখেছি। বলেছি যে কোনো বিন্দুতে যে কোনো বিন্দু P তে সেই তড়িৎ প্রাবল্য = 1/4πε0 P/r³ into √1 + 3 cos square theta। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর থিটা = 0 কোনো বিন্দুতে E এর মান 1/4πε0 2P/r³। তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্যের লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে প্রাবল্য = 1/4πε0 P/r³, এবং tan phi = half of tan theta। আমরা বুঝতে পারছি এখানে phi কোণটুকু আমাদের লব্ধি, যেই প্রাবল্য সেই লব্ধি প্রাবল্য আমাদের লব্ধি যে ই দিকটা ক্রিয়েট করেছে সেটা হচ্ছে গিয়ে ফাই, এবং থিটা হচ্ছে গিয়ে আমাদের সংযোজক সরলরেখার মধ্যবর্তী সংযোজক সরলরেখার কোণ আমাদের তড়িৎ দ্বিমেরুর সাথে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রে স্থাপিত কোনো তড়িৎ দ্বিমেরুকে ঘোরাতে কৃত কাজের রাশিমালা আমরা দেখতে পাচ্ছি এখানে। প্রতিটা প্রমাণই আমাদের টেক্সট বইগুলোতে আছে। আমরা আমাদের সময় স্বল্পতার জন্য আসলে এই ক্লাসগুলোতে এই প্রতিপাদনগুলো দেখাচ্ছি না, আপনারা কষ্ট করে একটু বই থেকে প্রতিপাদনগুলো দেখে নেবেন। এনিওয়েজ, আমরা যদি এখন এই টপিকের উপর একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমে প্রশ্ন করা হচ্ছে একটি ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে 1 মাইক্রোকুলম, -1 মাইক্রোকুলম এবং 1 মাইক্রোকুলম আধান দেওয়া আছে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমাদের কাছে বলে দেওয়া হচ্ছে 1 সেন্টিমিটার। তো আমরা ধরে নেই এখানে এ বিন্দু যেটা আছে, এ বিন্দুতে আমরা হচ্ছে গিয়ে 1 × 10⁻⁻6 কুলম আধান, দ্যাট ইজ 1 মাইক্রোকুলম আধান প্লেস করেছি। বি বিন্দুতে আমরা ধরে নিচ্ছি +1 × 10⁻⁻6, অর্থাৎ এই 1 মাইক্রোকুলমকে আধান স্থাপন করেছি। এবং সি বিন্দু যেটা আছে, সি বিন্দুতে আমরা আলটিমেটলি -1 × 10⁻⁻6 কুলম পরিমাণ চার্জ স্থাপন করেছি। ঠিক আছে, তাহলে আমরা যদি এসি কে একটা দ্বিমেরু চিন্তা করি, এসি দ্বিমেরুর জন্য আমরা কিন্তু বলতে পারি যে P1 = আমরা P1 একটু আগে দ্বিমেরু ভ্রামকের সূত্র দেখে এসেছি, Q1 × 2L, তাই না? সো এটা = 1 × 10⁻8 কুলম মিটার কিন্তু আমরা অ্যান্সার বের করতে পারি। কারণ হচ্ছে গিয়ে প্রতিটা বাহুর দৈর্ঘ্য যেহেতু 1 সেন্টিমিটার এবং Q1 যেহেতু 1 × 10⁻6, আমরা যদি হচ্ছে গিয়ে 0.01 মিটার দিয়ে চিন্তা করি, বিকজ 1 সেন্টিমিটার = 0.01 মিটার, আলটিমেটলি এসি এর মান আমরা এরকম পাচ্ছি। এবং অন্য আরো একটি কথা যদি চিন্তা করি, which is ultimately BC, let's consider BC এর জন্য যদি আমরা দ্বিমেরু ভ্রামক P2 চিন্তা করি, P2 = কিন্তু এক্স্যাক্টলি সেম মানই আসবে, বিকজ কোনোটাই আমাদের এখানে আনচেঞ্জড নাই, মানে আলটিমেটলি চেঞ্জ করা হয়নি, সবগুলোই আনচেঞ্জড হয়ে গেছে। সো লব্ধি দ্বিমেরু ভ্রামক আমরা বলতে পারি। খেয়াল করে দেখি যে প্রথম যে দ্বিমেরুটি আছে সেই দ্বিমেরুটি বি থেকে সি এর দিকে, আমরা জানি হচ্ছে গিয়ে একটু আগে দেখে এসেছিলাম যে আমরা যে দ্বিমেরু ভ্রামক নিয়ে কথাবার্তা বলবো সেই দ্বিমেরু ভ্রামকের দিক হবে ঋণাত্মক চার্জ থেকে ধনাত্মক চার্জের দিকে, তাই না? সো আমরা কিন্তু বলতে পারি আলটিমেটলি যে P1 এবং P2 ডিরেকশন কোন দিকে হচ্ছে, তাই তো? এখন আমরা লব্ধি দ্বিমেরু ভ্রামকের কথা যদি চিন্তা করি, লব্ধি দ্বিমেরু ভ্রামকের জন্য আমরা কি করবো আলটিমেটলি? তো আমরা যেটা বলছিলাম বেসিক্যালি, যে এখানে দেখতে পাচ্ছি যে সি থেকে বি এর দিকে হচ্ছে আমাদের একটি ডাইপোল ডিরেকশন, সি থেকে এ এর দিকে আমার অন্য একটি ডাইপোল ডিরেকশন, তাই না? এখন যদি আমরা চিন্তা করি যে আলটিমেটলি এই দুটো ডাইপোলের জন্য লব্ধি বা রেজাল্টেন্ট কোন দিকে আসবে, আমরা ধরে নিচ্ছি লব্ধি বা রেজাল্টেন্ট সি থেকে উৎপন্ন হয়ে এই ডিরেকশনে পার্টিকুলারলি
আমরা বর্ধিত করে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে এটা থেকে ডি বললাম, সিডি বরাবর আমাদের লব্ধি ডায়াপোলটা আসবে। এখন এই লব্ধি ডায়াপোল যদি পরস্পরকে আমরা যদি এই ডায়াপোলের দুটো উপাংশ ভাগ করে ফেলি, ঠিক আছে, আলটিমেটলি একটা উপাংশ পাবো। যেমন আমরা যদি হচ্ছে গিয়ে সি এর যে উপাংশ দুটোকে যদি চিন্তা করি, সি এর বরাবর একটা উপাংশ হবে তার লম্ব বরাবর, আর একটা উপাংশ হবে আমাদের সিডি বরাবর। আবার সিমিলারলি সিবিরও আমরা দুটো উপাংশ পাবো, একটা হবে আমরা সিডি বরাবর এবং আরো একটা পাবো আমরা তার উপর লম্ব বরাবর। এখন এই অ্যাঙ্গেলটা আমরা জানি 30 ডিগ্রি বাইসেক্ট করবে, এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি বাইসেক্ট করবে, বিকজ সিবি এবং সি এর মান একেবারে এক্স্যাক্টলি সেম দেখতে পাচ্ছি আমরা। এসি এর মান যা সি এর মানও তা, সিবি এর মান যা বিসি এর মানও তা, আই গেস বুঝতে পারছি আমরা। সুতরাং এটুকু আমরা বলতে পারি 30 ডিগ্রি কোণ, এটুকু বলতে পারি আমরা কতটুকু 30 ডিগ্রি কোণ। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের লব্ধি যেই ডায়াপোল আছে সিডি, সিডি ইকুয়ালস টু সিডি বলবো, সিডি এর মান নিয়ে যদি আমরা কথা বলি, সিডি এর মান কতটুকু হবে, সিডি এর মান হবে আমাদের জন্য P1 cos থিটা, where theta equals to আমরা কতটুকু ইউজ করব, 30 ডিগ্রি ইউজ করব, তাই তো, প্লাস P2 cos theta, ঠিক আছে। কারণ এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে কি আমাদের জন্য ধরে নিলাম যেহেতু এটা সিবি এর উপাংশ, সুতরাং আমরা এটাকে বলবো P2 sin 30 এবং এটাকেও বলবো আমরা P2 sin 30। এরা কিন্তু পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। সো লব্ধি শুধুমাত্র P1 cos θ এবং P2 cos θ রয়ে যাচ্ছে। আমরা এখান থেকে বলতে পারি P1 প্লাস P2 cos θ এর জায়গায় আমরা 30 ডিগ্রি মান বসাই দিব এবং আলটিমেটলি আমরা এখান থেকে মান পাচ্ছি 2 × 10 to the power -8 into 0.866 equals to gives us the value of 1.73 times 10 to the power -6 কুলম্ব মিটার। এটাই আমাদের প্রথম ম্যাথমেটিক্যাল প্রবলেমটি সলিউশন। আশা করি আমরা বুঝতে পারছি, এটাই তাহলে আমাদের জন্য অ্যান্সার। পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রবলেমে আমাদের কাছে বলা হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরু 10 to the power -4 কুলম্ব মানের দুটি বিপরীত চার্জ দ্বারা গঠিত এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 4 সেন্টিমিটার। দ্বিমেরুটি যদি 10 to the power 5 নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রে স্থাপিত থাকে, আমাদেরকে প্রশ্ন করা হয়েছে দ্বিমেরুটিকে ঘুরিয়ে বিপরীত অভিমুখে অবস্থান করাতে কি পরিমাণ কাজ করতে হবে। এখন এখানে আমরা যেহেতু বলছি দ্বিমেরুটিকে ঘুরিয়ে বিপরীত অভিমুখে অবস্থান করাতে হবে, থিটা ইকুয়ালস টু অবশ্যই তাহলে কতটুকু হবে 180 ডিগ্রি, ঠিক আছে, ফাইনালি চাই। এবং ইনিশিয়ালি আমরা ধরে নিতে পারি থিটা নট ইকুয়ালস টু 0 বিকজ আমাদের কাছে মানে তারা পরস্পরের মধ্যবর্তী কোণ শূন্য সমান্তরাল আছে দ্বিমেরু দুটি, কারণ আমাদের কাছে আর কোনো রকম ইনফরমেশন যেহেতু ওভাবে এক্সপ্লিসিটলি বলা নাই, আমরা কিন্তু এই কথাটা বলে নিতেই পারি, ঠিক আছে। আচ্ছা, এনিওয়েজ, সো এখান থেকে আমরা যদি কাজের পরিমাণ জানতে চাই, কাজের রাশিমালা একটু দেখে এসেছিলাম, W ইকুয়ালস টু -PE আমরা বলবো cos theta minus cos theta not, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কিন্তু আলটিমেটলি যদি মান বসিয়ে ফেলি, এটা কষ্ট পাবো -PE cos 180 ডিগ্রি মাইনাস cos 0 ডিগ্রি, তাই তো। মান বসালে কিন্তু আমরা cos 180 জানি আমরা -1, সুতরাং এটা মাইনাস মাইনাসে প্লাস PE হয়ে যাবে, মাইনাস cos 0 ডিগ্রি মানে 1 ইকুয়ালস টু আমাদের হচ্ছে গিয়ে প্লাস PE থাকছে। সেখান থেকে আমরা বলতে পারি আলটিমেটলি 2PE হচ্ছে আমাদের জন্য W কৃত কাজ, যেখানে Pটা আসলে কি, Pটা কিন্তু আমাদের এখানে দ্বিমেরু ভ্রামক এবং সেই দ্বিমেরু ভ্রামক P ইকুয়ালস আমরা কি বলবো, P ইকুয়ালস বলবো 2QL। সুতরাং কৃত কাজ W ইকুয়ালস আমরা বলবো 2 × 2QL ইনটু হচ্ছে গিয়ে E। আমাদের কাছে 2 × 2 ইকুয়ালস টু 4 টাইমস Q এর মান কতটুকু 10 to the power -4 বলে দিয়েছে, কতটুকু লেন্থের জন্য 10 to the power -4 কতটুকু লেন্থ সেটুকু বলে দিয়েছে 4 সেন্টিমিটার মানে 0.04 মিটার, টাইমস E এর মান কত, E এর মান বলা আছে 10 to the power 5। এখান থেকে ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমরা কৃতকাজের রাশিমালা বা কৃতকাজের মান W পাচ্ছি 0. ক্যালকুলেশন করে দেখি আলটিমেটলি এখান থেকে আমরা কৃতকাজের রাশিমালা পাচ্ছি আলটিমেটলি হচ্ছে গিয়ে কত 1.6 জুল। এটাই আমাদের জন্য অ্যান্সার। পরবর্তী টপিক আমরা দেখতে পাচ্ছি চার্জের কোয়ান্টাম নিয়ে কথা বলা হচ্ছে। আমরা জানি একটি ইলেকট্রন বা প্রোটনের চার্জই হচ্ছে কি প্রকৃতিতে ন্যূনতম চার্জের মান। প্রকৃতিতে কোনো বস্তুর সার্বমোট চার্জ এই ন্যূনতম চার্জের পূর্ণ সংখ্যক গুণিতক হবে, একেই আমরা চার্জের কোয়ান্টাম বলি। এবং প্রকৃতিতে ই এর মানের ভগ্নাংশ পরিমাণ চার্জের অস্তিত্ব নেই। এবং কিউ ইকুয়ালস টু এন, এটা হচ্ছে চার্জের কোয়ান্টামের বেসিক ফর্মুলা।
এবং পরবর্তীতে আমরা যে টপিকে চলে যাবো সেটা হচ্ছে ধারক। আমরা সবাই জানি ধারক কি জিনিস, যে যান্ত্রিক প্রক্রিয়ায় কোনো পরিবাহী ধারকত্ব বৃদ্ধি করা যায় কিংবা পরিবাহীতে চার্জ সঞ্চিত রাখার প্রক্রিয়াটাকেই আমরা ধারক বলছি, প্রক্রিয়াকে ধারক বলছি। এবং ধারকত্ব হচ্ছে গিয়ে কোনো পরিবাহীর বিভব একক পরিমাণে বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় আমরা তাকে ওই পরিবাহী ধারকত্ব বলবো। ধারকত্ব পরিবাহীর আকার, মাধ্যমের প্রকৃতি, অন্যান্য বস্তু সান্নিধ্য ইত্যাদির উপর নির্ভরশীল। আমরা সি এর ইকুয়েশন জানি Q/V অথবা Q/ED, এবং যদি কে পরাবৈদ্যুতিক মাধ্যম সম্পন্ন গোলীয় পরিবাহকে ধারক হয় তার জন্য ধারকত্বের সমীকরণ C = 4πε0 kr। কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে সমান্তরাল পরিবাহী ধারকত্ব হচ্ছে C = ε0 kA/d। এবং পরাবৈদ্যুতিক মাধ্যম ধ্রুবক সম্পন্ন মাধ্যম দ্বারা পাতদ্বয়ের মধ্যবর্তী স্থান যদি পূর্ণ করা হয় তাহলে ধারকত্ব k গুণ এবং বিভব হয়ে যায় 1/k গুণ। এই ইনফরমেশনগুলো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের জন্য অনেক বেশি কাজে লাগবে। আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক নিয়ে যদি কথাবার্তা বলি, বলা হচ্ছে কোনো নির্দিষ্ট দুটি বিন্দুতে বিন্দু চার্জ নির্দিষ্ট দূরত্বে থাকলে শূন্য বা বায়ু মাধ্যমে তাদের মধ্যে ক্রিয়াশীল বল এবং একই দূরত্বে অন্য কোনো মাধ্যমে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের অনুপাতকে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলবো। আমরা অন্যভাবে বলতে পারি, কোনো ধারকের পরিবাহী পাত দুটির মধ্যে শূন্য মাধ্যমের পরিবর্তে অন্য কোনো অন্তরক পদার্থ থাকলে ধারকের ধারকত্ব যতগুণ বৃদ্ধি পায় তাকে আমরা ওই অন্তরকের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে থাকবো। K = আমরা জানি C/C0 অথবা F0/F = E বা ε/ε0। ধারকের সঞ্চিত শক্তি আমরা কিভাবে বের করি সেই রাশিমালা দেওয়া আছে, একক আয়তনের সঞ্চিত শক্তির রাশিমালাগুলো দেওয়া আছে। একটু মনে রাখলে হয়তো আমাদের জন্য প্রবলেমগুলো সলিউশন করা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। তো আমরা তুল্য ধারকত্বে যখন কথাবার্তা বলবো, n সংখ্যক ধারকের সমান্তরালে যুক্ত থাকলে তাদের তুল্য ধারকত্ব Cp, এবং n সংখ্যক ধারকের যদি শ্রেণী যুক্ত করে তাদের ধারকত্ব 1/Cs আমরা বের করতে পারবো। এবং এখানে দুটো ইনফরমেশন আমাদেরকে মনে রাখতে হবে যে শ্রেণীতে সংযুক্ত সকল ধারকের চার্জের মান কিন্তু সমান এবং সমান্তরালে সংযুক্ত সকল ধারকের বিভব হচ্ছে সমান। পরবর্তী টপিকে আমরা বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। বলা হচ্ছে একটি তড়িতাহিত ধারক তার 4 গুণ ধারকত্ব সম্পন্ন অপর একটি অনাহিত ধারকের সঙ্গে নিজ আধান বণ্টন করে নিলে উভয় ধারকের মোট শক্তির পরিমাণ আমাদের কাছে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যদি এই অঙ্কটা সলিউশন করতে যাই, দেখি আমাকে বলা হচ্ছে একটি তড়িতাহিত ধারক তার 4 গুণ ধারকত্ব সম্পন্ন অপর একটি অনাহিত ধারকের সাথে নিজের আধান বণ্টন করে নিয়েছে। আমরা কিন্তু তাহলে বলতে পারি যে তাদের তুল্য ধারকত্ব হচ্ছে C + 4C = আলটিমেটলি কত 5C হচ্ছে তাদের জন্য তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, তাই না? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমরা জানি শক্তির ইকুয়েশন একটু আগে দেখে এসেছি, E = ধারকের সঞ্চিত শক্তি E = half of Q² / কত C। এখন এই যে সমবায় করা হয়েছে, এই সমবায়ের জন্য যে শক্তি হবে E, that is equals to half of Q², তো আমার জন্য থাকছেই ডিভাইডেড বাই আমরা কতটুকু পাচ্ছি 5C দিয়ে পাচ্ছি, বিকজ তুল্য ধারকত্ব তখন আমাদের জন্য 5C। এটা ইকুয়ালস টু আমরা পাচ্ছি 1/5 = হচ্ছে গিয়ে Q/2C²। আমরা এখানে একটা ছোট ভুল করেছি, আমরা বলতে পারি এই ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করলে 1/5 যদি আমরা আলাদা করে নিই তাহলে আমরা পাবো Q²/2C। এখন এই যে Q²/2C এটাই কি আমাদের জন্য ইনিশিয়াল বা E0 না? E0 এর মানটা যদি আমরা এখান থেকে বসাই দিই 1/5 E0 বলতে পারি আমরা, তাই তো? সো আমাদের কাছে বলা হচ্ছে মোট শক্তির এই অবস্থায় উভয় ধারকের মোট শক্তির পরিমাণ আমাদের কাছে নির্ণয় করতে যেহেতু বলা হয়েছে, আমরা প্রাথমিক অবস্থায় আমরা যখন হচ্ছে গিয়ে চিন্তা করছি তখন আমরা বলছি যে হচ্ছে গিয়ে প্রাথমিক বা প্রথমটার জন্য ধারকের ক্ষমতা হচ্ছে E0 = half of Q²/C, এবং যখন আমরা হচ্ছে গিয়ে উভয় ধারকের মোট শক্তি নিয়ে চিন্তা করছি তখন আমরা ইকুয়েশনের মান বসিয়ে পাচ্ছি 1/5 E0। আমরা বুঝতে পেরেছি, কারণ যেহেতু এখানে কোনো মান দেওয়া নাই আমাদেরকে কিন্তু প্যারামিটারের মাধ্যমেই আসলে ইকুয়েশনগুলোকে সলভ করতে হয়েছে। এনিওয়েজ পরবর্তী প্রবলেমে যদি যাই, বলা হচ্ছে একটি চিত্রে আমাদের যে চিত্রটা আছে চিত্রের পাতায় প্রত্যেকটি ক্ষেত্রফল বলা হচ্ছে 60 cm³ এবং উপরের অর্ধেক K1 এবং নিচের অর্ধেক K2 ধারকত্বের মাধ্যমে রয়েছে। A এবং B প্রান্তে ধারকত্ব কত জানতে চাওয়া হয়েছে, যেখানে K1 এর মান বলা হচ্ছে 8 এবং K2 এর মান বলা হচ্ছে 5।
তো এই প্রবলেমটা সলভ করার আগে আমরা হয়তো বুঝতে পারছি যে K1 এবং K2 দুটো ভিন্ন মাধ্যমের জন্য আলটিমেটলি আমাদের ওপরের এরিয়াটা একটা বা ওপরের অর্ধেক পার্টটুকু একটা ধারক এবং নিচের অর্ধেকটুকু অন্য ডিফারেন্ট ধারকে পরিণত হয়েছে। এখন ঘটনা হচ্ছে যেহেতু এ এবং বি প্রান্তের মধ্যে আমাদের বিভব পার্থক্য সবসময় সেম থাকছে, আমরা কিন্তু চাইলে আমাদের ওই ওপরের সার্কিটটাকে রিড্র করে আমরা বলতে পারি দেখতে অনেকটা এরকম হওয়া উচিত, সেটার যে এই একটা ক্যাপাসিটর এবং এই আরেকটা ক্যাপাসিটরের সমান্তরালে আছে। তার কারণ কি? তার কারণ এ এবং বি এর বোথ এন্ডে আলটিমেটলি কি হচ্ছে, আমাদের বিভব এর পরিমাণ বা বিভব পার্থক্য সবসময় সমান থাকছে। ঠিক আছে, এখন যদি আমরা হচ্ছে গিয়ে আমাদের ওপরের পার্টটুকুর জন্য ক্যাপাসিট্যান্স ধরি C1, নিচের পার্টটুকুর জন্য ক্যাপাসিট্যান্স ধরি C2, আমরা কিন্তু C1 ইকুয়ালস টু বলতে পারবো এপসাইলন নট কে A ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই ডি। তার কারণ কি? অর্ধেক এরিয়া কে নিয়ে আছে, অর্ধেক এরিয়া K1 নিয়ে আছে। ঠিক আছে, সো এখানে K1 এবং সিমিলারলি C2 ইকুয়ালস টু বলবো আমরা এপসাইলন নট K2 A বাই 2 ডিভাইডেড বাই ডি। ওকে, যদি তাই হয় তাহলে হচ্ছে কি এখান থেকে কিন্তু আমরা আলটিমেটলি বলতে পারি যে টোটাল ধারকত্ব C ইজ ইকুয়ালস টু C1 প্লাস C2, তাই তো? পাতদ্বয়ের মধ্যবর্তী ডিসটেন্স বলা আছে 10 সেন্টিমিটার, তার মানে হচ্ছে কি, এবং আমাদের কাছে ক্ষেত্রফলও বলে দেওয়া আছে 60 সেন্টিমিটার কিউব। সবগুলো মান যদি আমরা আলটিমেটলি বসালে কিন্তু আমরা এখান থেকে সহজেই তুল্য ধারকত্বের রাশিমালা বের করে ফেলতে পারবো, তাই না? চলুন তাহলে দেখা যাক তুল্য ধারকত্ব আসলে কত আসছে। এখান থেকে আমাদের মান আসছে তুল্য ক্যাপাসিটেন্সের মান 3.45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ফ্যারাডে। অবশ্যই এটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী প্রবলেমে যদি আমরা চলে যাই, বলা হচ্ছে 200টি বৃত্তাকার টিনের পাতের তৈরি একটি ধারক প্রতিটি পাত পরস্পর থেকে 0.5 মিলিমিটার পুরু অভ্রের চাদর দ্বারা পৃথকীকৃত। অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5 এবং একটি অন্তরক একটি পাত পরপর যুক্ত রয়েছে। ধারকের ধারকত্ব 0.6 মাইক্রোফ্যারাডে হলে পাতগুলোর ব্যাসার্ধ কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো এই প্রবলেমটি সলিউশন করার জন্য আমরা প্রথমে যে সূত্রটি দেখে আসবো সেটি হচ্ছে n সংখ্যক পাতের ক্ষেত্রে যদি n সংখ্যক পাতের জন্য আমরা ধারকত্ব মানে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কথা চিন্তা করি, তাহলে সেখানে আমরা C ইকুয়ালস টু সূত্র বলবো n-1 টাইমস k এপসাইলন নট a ডিভাইডেড বাই d। দ্যাটস দ্য ফর্মুলা। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন অনুযায়ী বলা হয়েছে 200টি মানে আমার কাছে বৃত্তাকার টিনের পাত আছে, তো এর মান হচ্ছে 200। আবার তাদের মধ্যে দূরত্ব d ইকুয়ালস টু বলা হচ্ছে 0.5 মিলিমিটার দূরত্ব তারা আছে। তার মানে আমরা বলতে পারি 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার দূরত্বে তারা পরস্পর থেকে আছে। পরাবৈদ্যুতিক ধ্রুবক k ইকুয়ালস টু বলা হচ্ছে কতটুকু? 6, এবং আমরা সবাই জানি এপসাইলন নট শূন্যস্থানের ভেতর যোগ্যতা হচ্ছে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, তাই না? এবং ধারকত্ব C ইকুয়ালস টু কত বলা হয়েছে? 0.6 মাইক্রোফ্যারাডে, which is equals to 0.6 times 10 to the power minus 6 ফ্যারাডে। এই মানগুলো সবাইকে যদি আমরা হচ্ছে গিয়ে এই সমীকরণে বসিয়ে দিই, আমরা কিন্তু ব্যাসার্ধ খুব সহজে বের করে ফেলতে পারবো, বিকজ আমরা জানি যে বৃত্তাকার এই পাতগুলোর প্রত্যেকের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। সুতরাং আমরা যদি মান বসাই 0.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 200 মাইনাস 1 টাইমস 6 টাইমস আমরা যদি বসি 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু a এর জায়গায় আমরা বসাবো কত? পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের d কত? d হচ্ছে গিয়ে 0.5 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটাই কিন্তু আলটিমেটলি আমরা যদি দেখি এটাই হচ্ছে ধারকত্বের মান, তাই না? ওকে, সো মানগুলো যদি বসিয়ে ফেলি আমরা এখানে, মানগুলো বেশি বসিয়ে ফেললে আমরা আর এর মান কতটুকু পাচ্ছি? আলটিমেটলি আমরা আর এর মান পাচ্ছি, ক্যালকুলেশন করেই দেখব। আর এর মান বসালে আমরা এখানে ব্যাসার্ধের মান পাচ্ছি 0.095 মিটার। সো আশা করি বুঝতে পেরেছেন, এটাই আমাদের প্রবলেমের সলিউশন।
পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে একটি ধারকের ধারকত্ব 50 মাইক্রোফ্যারাডে, এতে 5.6 ভি বিভব অর্জন করা পর্যন্ত চার্জ করা হলো। চার্জ করার কারণে ধারকে অতিরিক্ত মুক্ত ইলেকট্রন সংখ্যার কথা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে যেহেতু ধারকত্ব বলে দেওয়া আছে এবং বিভব বলে দেওয়া আছে, আমরা সবাই জানি যে এক্ষেত্রে চার্জের সংখ্যা তাহলে হবে Q is equals to CV। C এর মান কত? C এর মান হচ্ছে 50 মাইক্রোফ্যারাড, তার মানে 50 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 6। এবং আমাদের কাছে বিভব কত বলা আছে? বিভব বলা আছে আমাদের কাছে 5.6 ভোল্ট। যদি মানগুলো আমরা ক্যালকুলেট করি আমরা তাহলে মান পেয়ে যাব 50 exponential minus 6 times 5.6 gives us the value of 2.8 into 10 to the power minus 4। 2.8 into 10 to the power minus 4 কুলম্ব পরিমাণ চার্জ আমার কাছে দেওয়া আছে। এখন যদি আমরা ধরে নিই এখানে n সংখ্যক ইলেকট্রন আছে এবং প্রতিটি ইলেকট্রনের চার্জ q আমরা জানি, এটা ইকুয়ালস টু হচ্ছে 2.8 into 10 to the power minus 4 কুলম্ব। সো n ইকুয়ালস টু আমরা বলবো 2.8 into 10 to the power minus 4 ডিভাইডেড বাই আমরা কি বলবো? আমরা এখানে বলবো 1.6 into 10 to the power minus 19। সো এখান থেকে দেখি আমাদের কত ইলেকট্রন আছে আসলে। এখানে আমরা টোটাল 1.7 into 10 to the power 15টি ইলেকট্রন পেয়ে যাব। সো এটাই তাহলে আমাদের জন্য অ্যান্সার। তো আশা করি আমরা প্রবলেমটি বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যদি মুভ অন করি, বলা হচ্ছে দুটি ধারককে সমান্তরালে যুক্ত করলে ধারকত্ব হয়, তুল্য ধারকত্ব হয় বলা হচ্ছে 9 ফ্যারাডে। দ্যাট মিন্স আমরা যদি ধরে নিই একটা ধারক হচ্ছে C1 এবং অন্য ধারক C2, তাহলে তাদের তুল্য ধারকত্ব CP equals to C1 plus C2 gives us 9 ফ্যারাডে। ঠিক আছে, এবং শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব বলা হচ্ছে 1.4 ফ্যারাডে। সুতরাং আমরা বলতে পারি CS equals to হচ্ছে C1 C2 divided by C1 plus C2 is equals to C1 plus C2 is equals to 1.4 ফ্যারাডে। এখান থেকে কিন্তু আমরা C1 C2 এর মান বের করতে পারি 1.4 টাইমস কতটুকু? 9। ঠিক আছে, C1 C2 এর মান তাহলে কত দাঁড়াচ্ছে? C1 C2 এর মান দাঁড়াচ্ছে তাহলে 12.6। এখন আমরা যদি বলি C1 minus C2 whole squared is equals to C1 plus C2 whole squared minus 4C1 C2, খুব একটা ভুল কিন্তু আমরা বলবো না। 9 squared minus 4 times 12.6 gives us the value of 30.6। সুতরাং C1 minus C2 এর মান হচ্ছে 5.52। 3.6। এনিওয়েজ C1 plus C2 এর মান পেয়েছি 9 ফ্যারাডে এবং C1 minus C2 পেয়েছি 5.52। এখান থেকে সলিউশন করলে আমরা C1 এর মান পাচ্ছি 7.26 এবং C2 এর মান পাচ্ছি 1.74 ফ্যারাডে। এই হচ্ছে আমাদের ধারক দুটির ধারকত্বের মান। তো আশা করি আমরা সবাই প্রবলেমটি বুঝতে পেরেছি কিভাবে আমরা সলভ করেছি। আমরা যদি আমাদের পরবর্তী প্রবলেমে মুভ অন করি, বলা হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে ধারকত্ব বিশিষ্ট একটি ধারককে চার্জিত করার পর একটি পরিবাহী তার দ্বারা এটিকে চার্জ মুক্ত করা হলো। বলা হচ্ছে ধারকের সমস্ত সঞ্চিত শক্তি তারটিকে উত্তপ্ত করতে খরচ হলো এবং বলা হয়েছে এই শক্তির পরিমাণ 214.3 ক্যালোরি হলে আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে কত ভোল্টে ধারকটিকে চার্জিত করা হয়েছিল। ওকে, খুব ভালো কথা। আমরা যেহেতু এখানে ধারকের সঞ্চিত শক্তি নিয়ে কথা বলছি, আমরা তাহলে এই সূত্রটা অবশ্যই বলতে পারি যে ধারকের সঞ্চিত শক্তি is equals to half of CV squared। ঠিক আছে, এখন বলা হচ্ছে এই ধারকটিকে মানে ধারকের সঞ্চিত সমস্ত শক্তি তারটিকে উত্তপ্ত করতে খরচ হয়েছে এবং এই শক্তির পরিমাণ আমাকে তাপ শক্তির পরিমাণ বলে দিয়েছে। সো আমরা কিন্তু তাপ শক্তির পরিমাণের জায়গায় আমরা বলতে যাচ্ছি E is equals to বেসিক্যালি কতটুকু আমাদের জন্য Q। ঠিক আছে, Q হচ্ছে এখানে প্রয়োজনীয় তাপ শক্তি, which Q equals to আমরা কিন্তু আলটিমেটলি বলতে পারি
যে এখানে আমাদের 214.3 ক্যালোরি ইনটু তাপের যে যান্ত্রিক সমতা আছে 4.2 তা দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা সেটাকে হচ্ছে গিয়ে জুল এককে পেয়ে যাব, তাই না? জাস্ট বিকজ আমরা হচ্ছে গিয়ে যেন পুরো সিচুয়েশনটাতে এসআই ইউনিটের কনভার্সন রাখতে পারি, দ্যাটস ওয়াই আমরা এই 4.2 দিয়ে মাল্টিপ্লাই করা আমাদের। সো আমাদের এনার্জি আসছে আলটিমেটলি কত? 900.6। সো সেই মানটা যদি আমরা এখন এই সমীকরণে বসিয়ে দেই আলটিমেটলি, তাহলে আমরা ই এর মান কত বসাচ্ছি? 900.6 ইজ ইকুয়ালস টু হাফ টাইমস, আমাদের কাছে বলা আছে 2 মাইক্রোফ্যারাডে ক্ষমতা বিশিষ্ট, মানে 2 × 10⁻⁶ টাইমস ভি স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কতটুকু পাচ্ছি ভি এর মান, সেটা যদি আমরা একটু দেখি, ভি এর মান পাচ্ছি আলটিমেটলি, আপনারা হয়তো বা ক্যালকুলেশন করলে দেখবেন 3030 বেসিক্যালি 300 110.99 ভোল্ট। আই গেস দ্যাটস দি অ্যান্সার ইফ আই এম নট বিং ভেরি রং আর কি, ঠিক আছে? সো এটাই কিন্তু তাহলে আমাদের জন্য অঙ্কের সলিউশন, যে কত ভোল্টে ধারকটিকে চার্জ করা হয়েছিল, 30,000.99 ভোল্টে আমরা ধারকটিকে চার্জ করেছিলাম। তো আশা করি আমরা প্রবলেমটি বুঝতে পেরেছি। আমরা যদি এখন আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই, বলা হচ্ছে 3 × 10⁻⁻10 কুলম আধানযুক্ত একটি গোলাকার তেলের ফোঁটার তলের বিভব বলা হচ্ছে 500 ভোল্টস। যদি এরকম দুটি ফোঁটা মিলে একটি গোলাকার ফোঁটার সৃষ্টি হয়, তাহলে উক্ত ফোঁটার তলের বিভব কত আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। খুব ভালো কথা। আমরা তাহলে যদি চিন্তা করে দেখি এভাবে, যে আমাদের যে প্রথম যে গোলাকার তেলের ফোঁটার কথা বলা হচ্ছে, তার জন্য C1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 4πε0 R1, তাই তো? যেখানে আমরা বেসিক্যালি আমাদের V1 পরিমাণ চার্জ কতটুকু, V1 পরিমাণ বিভব কতটুকু, সেটা 500 ভোল্ট আছে, এবং চার্জ কতটুকু সেখানে Q1 ইকুয়ালস টু আমরা বলছি 3 × 10⁻⁻10 কুলম বলা আছে আমাদের কাছে, তাই তো? এখন দুটো ফোঁটা যখন মিলিত হয়ে বলা হচ্ছে একটি গোলাকার ফোঁটার সৃষ্টি করে, তখন কিন্তু বেসিক্যালি আমাদের ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, ঠিক আছে? সো 4/3 বড় ব্যাসার্ধটা যদি আমরা চিন্তা করি, আমাদের বড় হাতের আর টু দি পাওয়ার কিউব, তাহলে আমাদের ছোট দুটো গোলক মিলে কিন্তু এই ঘটনাটা ঘটেছে, এই বড় গোলকটা তৈরি করেছে, যেখান থেকে আমরা বড় আর এর মান বলতে পারবো ছোট হাতের আর টাইমস কিউব রুট অফ 2। এখান থেকে আমরা বড় হাতের আর এর মান পাচ্ছি 1.26 আর, তাই তো? এখন আমরা যদি পরবর্তী ক্ষেত্রে ধারকত্ব C2 ইকুয়ালস টু আমরা ইকুয়েশন বলি 4πε0 R, ঠিক আছে? তাহলে আমরা সেখানে কিন্তু চার্জের পরিমাণ Q ইকুয়ালস টু বলবো 2Q1, কারণ দুটো ফোঁটায়, একটা গোলাকার তেলের ফোঁটায় যতটুকু আধান ছিল, দুটো ফোঁটার জন্য চার্জ কিন্তু অবশ্যই দ্বিগুণ হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে V ইকুয়ালস টু বলতে পারবো Q/C, তাই না? সো Q এর মান এখান থেকে আমরা 2Q1 বসাতে পারি, যেখানে Q1 দেওয়া আছে, এবং C2 এর মান এখান থেকে আমরা R এর মান বের করে, বিকজ R আমাদের কাছে বেসিক্যালি বের করা সম্ভব, তাই না? আর আমরা কিভাবে বের করবো আপনারা হয়তোবা বুঝতে পারছেন। আমরা কিন্তু বেসিক্যালি বলতে পারি যে আমাদের এই ইকুয়েশন সেট থেকে আমরা বলবো আমাদের জন্য C1 ইজ ইকুয়ালস টু বি এক্সাক্ট Q1/V1। যদি তাই হয় আলটিমেটলি সেখান থেকে কিন্তু আমরা খুব সহজে R1 ইকুয়ালস টু আলটিমেটলি C1/4πε0 ইকুয়েশন থেকে আলটিমেটলি মানটা বের করে নিয়ে আসতে পারবো R1 এর, তাই না? সেই R1 এর মানটা বেসিক্যালি এখানে R1 আকারে যাবে, মানটা এখানে বসিয়ে দিলে আমাদের বড় হাতের আর এর একটা মান চলে আসবে, এবং বেসিক্যালি Q/C2 এই মানটা আমরা বের করতে পারবো। Q এর মান কত দাঁড়াচ্ছে তাহলে? 2 × 3 × 10⁻⁻10 দাঁড়াচ্ছে, এবং C2 এর মান দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের জন্য 4 × 3.1416 টাইমস ε0 এর জন্য 8.854 × 10⁻12 ইন্টু আর এর জায়গায় হবে আমাদের জন্য বেসিক্যালি, ইফ উই আর নট ভেরি রং, 5 বিকজ এখান থেকে আমরা R1 এর মান বের করেছিলাম, হয়তোবা যদি ক্যালকুলেশন করি এই সমীকরণ থেকে আমরা R1 এর মান কতটুকু বের করতে পারবো? 5.4 মিলিমিটার, আই গেস, ঠিক আছে? সো ওই মিলিমিটার মানেই তো আলটিমেটলি হচ্ছে 5.4 × 10⁻³ মিটার, তাই তো? সো এখানেও সেটা 5.4 × 10⁻³ মিটার্স। আচ্ছা, মিটারটাকে আমার আলাদা করে ইকুয়েশন দরকার নাই। আলটিমেটলি তাহলে আমরা এখানে বিভবের মান পাচ্ছি V = 793.7 ভোল্টস, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের জন্য বিভবের
মান। পরবর্তীতে আমরা গাউসের সূত্র নিয়ে কথা বলছি। বলা হচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বদ্ধ কল্পিত তলের তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা বেষ্টিত মোট আধানের 1/ε0 গুণের সমান হবে। এটা হচ্ছে আমাদের গাউসের সূত্রের মূল বিবৃতি। গাউসীয় তল সম্পর্কে বলা হয়েছে কোনো একটি চার্জের চারদিকে কল্পিত বদ্ধ তলকে আমরা গাউসীয় তল বলবো, এবং গাউসীয় তলে কোনো আধান না থাকলে অথবা সমসংখ্যক ঋণাত্মক ও ধনাত্মক আধান থাকলে ওই তলের তড়িৎ ফ্লাক্স কতটুকু হবে? 0 হবে। ঠিক আছে। সুষমভাবে চার্জিত লম্বা চৌম্ব বা অসীম দৈর্ঘ্যের রেখা থেকে লম্ব দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান E = λ/2πε0 আর অসীম ক্ষেত্রে চার্জিত সমতলের সন্নিকটে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালাগুলো আমাদের এখানে দেওয়া আছে। একবার আপনারা যদি কষ্ট করে রিভিউ করে নেন আপনাদের জন্য হয়তো বা সিচুয়েশনটা বুঝতে অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা যদি এর পরবর্তী প্রবলেমে মুভ অন করি, বলা হচ্ছে একটি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে 1000 নিউটনস পার কুলম। উক্ত ক্ষেত্রে 6 মিলিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকৃতির ক্ষেত্রে অবস্থিত। তড়িৎ বলরেখাগুলো ক্ষেত্রটির বহির্মুখী অভিলম্বের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। সো আমরা কিন্তু আলটিমেটলি সবাই আই গেস ইকুয়েশনটা জানি, একটু আগে দেখে এসেছিলাম যে ফাই ইজ ইকুয়ালস টু কি ছিল? E ডট ds, তাই না? ইন্টিগ্রেশন অফ E ডট ds, যেখানে ds ছিল আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র এরিয়া। এখন যদি আমরা সম্পূর্ণ এরিয়া পেয়ে যাই তাহলে আমরা E ডট s সারফেস দিয়ে বলে দিতে পারি, যদি হচ্ছে আমার এখানে ইন্টিগ্রেশনের প্রয়োজন না হয়, which can be defined as es cos θ, যেহেতু ডট গুণফল সারফেস এরিয়ার সাথে es cos θ। এখন আমাদের কাছে E এর মান বলেছে কত? 1000 নিউটনস পার কুলম। আমাদের কাছে 6 মিলিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র বলেছে। সুতরাং আমরা কিন্তু সেই ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে বলতে পারি s is equals to basically 6 into 10 to the power minus 3 whole squared meter squared if I am not wrong, তাই না? সো s এর মানও বসাই দিলাম আমরা এখানে, let's say 6 into 10 to the power minus 3 whole squared cos of theta। এখন এই যে থিটা, এই থিটা কোনটা কার কার মধ্যে? ক্ষেত্রফল ভেক্টর এবং তড়িৎ ফ্লাক্সের মধ্যে। প্রশ্নে বলা হয়েছে তড়িৎ বলরেখাগুলো ক্ষেত্রটির বহির্মুখী অভিলম্বের সাথে, তার মানে কিন্তু বহির্মুখী অভিলম্বটাই কিন্তু আলটিমেটলি হচ্ছে কি আমাদের জন্য ক্ষেত্রফল ভেক্টর, তাই না? যদি কোনো একটা তল থাকে সেই তলের ওপর বহির্মুখী যে অভিলম্ব দিক সেটাই হচ্ছে তার তল ভেক্টরের ডিরেকশন, এবং তার সাথে আমাদের তড়িৎ বলরেখাগুলো 60 ডিগ্রি কোণে আছে। সুতরাং থিটাই আমাদের জন্য হচ্ছে cos 60 ডিগ্রি। ঠিক আছে। যদি মানটা আমরা বসিয়ে দেই আলটিমেটলি আমরা এখান থেকে যে মানটা পাচ্ছি সেটাই হবে আমাদের জন্য ফাই এর মান। ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে হয়তো ফাই এর মান পাচ্ছি, আমরা এখান থেকে মান পাচ্ছি আলটিমেটলি 0.018 নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এটাই হচ্ছে আমাদের জন্য তাহলে উৎপন্ন তড়িৎ ফ্লাক্স। আশা করি সবাই আমরা প্রবলেমটি বুঝতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ক্লাসটি করার জন্য। আশা করি আপনারা ক্লাস থেকে বেশ কিছু মূল্যবান টপিক শিখতে পেরেছেন। আশা করি আপনাদের সাথে আমাদের আবার দেখা হয়ে যাবে সামনের কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদের কাছ থেকে সাইন আউট করে নিচ্ছি ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।